প্রথম ওয়াটার ক্রসিং আজকের। বাবা সেই বড়টা হয়ে গেছে। আমরা 55-56 কিলোমিটার মতন এসেছি, পুরো ভিজে ঢোল আর গোপ্রো ভেতরে। এখন এই তিস্তা বলে একটা গ্রামে আমরা এসে হাজির হয়েছি। বাইকের চাকা স্লিপ করতে থাকলেও বাইক যে কোনো সময় সিট করে পড়ে যাব এরকম সিচুয়েশন বহুবার হলো। আমরা একটা চলে এসেছি তিনকুলা পাশে মাথায়। ক্যামেরা সব বন্ধ হয়ে গেছে, জল ফল ঢুকে কী হয়েছে তাও জানি না। মাঝখানে প্রচণ্ড খারাপ অবস্থায় পড়ে গেছিলাম, বাপির বাইক পুরো আটকে গেছিলো, উঠছিলই না, পাওয়ার লেগেই হচ্ছিল। একটা মোটামুটি সাংঘাতিক দিন গেল। আমরা এখন চলে এসেছি জিসপাতে। সিঙ্কুলা পাস কীভাবে ক্রস করেছি বলে বোঝাতে পারবো না। সিঙ্কুলা পাস থেকে দাঁড়চার রাস্তায় প্রথম দিন যে মানে দাঁড়চা থেকে সিঙ্কুলা যাওয়ার পথে যে প্রথম যে ওয়াটার ক্রসিংটা দেখিয়েছিলাম সেটার এখন এমন অবস্থা যে মানে নদী বললে কম বলা হয়। বড় বড় গাড়িরও অনেকটাই ডুবে যাচ্ছে। কোনো রকমে ঠেলাঠেলি করে পার করা হলো। বাইক নেমেছি, মোজা টোজা সব ভিজে যাতা অবস্থা। সম্ভবত গোপ্রোটা বসেও গেছে, এখন ঢুকিয়ে রেখেছি, এখন মোবাইলে শ্যুট করছি। এবার সামনের দিকে এগোনোর চেষ্টা করব, কিন্তু আবার শুনছি মানালির কাছে অতিবৃষ্টির কারণে বন্ধ আছে রাস্তা। প্রপারলি খবর পেলাম না। দাঁড়চাতে চেকপোস্টে যে পুলিশকর্মী এন্ট্রি করছিলেন তিনি বললেন। দেখা যাক। জিসপাতে এখন আমরা একটু দাঁড়িয়েছি, একটু জল খাবো, হয়তো খেয়ে সামনের দিকে যাব যতটা পারি। জিসপায় আমাদের ছোট্ট ব্রেকের পর আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। পাদুম থেকে এই যে পুরো সিঙ্কুলা অবধি রাস্তাটা, এটা পুরোটাই প্রায় ওয়াটার ক্রসিং হয়ে গেছে এবং বৃষ্টির কারণে এই ওয়াটার ক্রসিংয়ের গভীরতা যেমন বেড়েছে সেই রকম তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জলের স্রোত। ফলে এই ওয়াটার ক্রসিংগুলো পেরোনো আমাদের মতন রাইডারদের ক্ষেত্রে একটু কষ্টকর, অবশ্যই কষ্টকর। খুব কষ্ট করে পার হয়েছে। এক এক সময় ভয়ও লেগেছে। কোনো জায়গায় মনে হচ্ছিল হয়তো হরপা বানে ভেসে যাওয়ার মতন করে ওই নদীগুলো পেরোতে গিয়ে ভেসে যাব। যাই হোক, কষ্ট হলেও পেরিয়ে এসছি। কিন্তু যেমন জুতোর মধ্যে জল, তেমনি একদম রাইডিং প্যান্টেরও প্রায় মানে হাঁটুর অনেকটা ওপর অবধি পুরোপুরি ভেজা। এখন এই হাওয়াটা লাগছে, এটাতে আরও সমস্যাটা বেশি মনে হচ্ছে, ঠান্ডাটা বেশি লাগছে। জানি না গিয়ে শরীর খারাপ হবে কিনা। আর আরেকটা যেটা বেশ বিরক্তিকর লেগেছে সেটা হচ্ছে সর্বত্র টিপ 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 করে যে বৃষ্টি পড়েই গেছে। তার কখনো সেটা তুষারকণার মতন করে পড়েছে, কখনো জোরে বৃষ্টি হয়েছে। যদিও এখন বৃষ্টিটা কম। দাঁড়চার যে চেকপোস্টটাতে আমাদের এন্ট্রি করতে হয়, যাওয়ার সময় করতে হয়েছিল, ফেরার সময়ও করতে হলো, সেখানকার যিনি পুলিশকর্মী ছিলেন তিনি বললেন যে এই বৃষ্টি নিচের দিকটাতে অর্থাৎ মানালি এবং সংলগ্ন এলাকাতে দিন 3-4 ধরেই নাকি সমানে চলছে। ইনফ্যাক্ট আমরা যখন দাঁড়চায় ছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, নিচের দিকে এরকম খবর পেয়েছিলাম। তো সেই বৃষ্টিটা গত 2 দিনে প্রবল আকার ধারণ করেছে, ফলে পাহাড়ে নানান জায়গায় ধস নেমেছে এবং মানালির কাছে কোথাও একটা রাস্তা বন্ধ হয়ে রয়েছে। ফলে অটল টানেলের পরে আর খুব একটা এগোনো যাচ্ছে না। এবার যদি মানালি ক্রস করে আর একটু নাই যাওয়া যায় তাহলে আমাদের কাছে গ্রহণযোগ্য সব থেকে যে থাকার জায়গাটা হতে পারে রাত্রিবাসের জন্য আজকে, সেটা হচ্ছে সিসু, যেখানে আমরা আসার সময় 2 রাত্রি ছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে যেভাবে পাহাড়ে কদিন ধরেই বৃষ্টি হচ্ছে এবং হিমাচলের অনেক অংশে এখন রোড ব্লকেজ, যেটা একদম একটা কমন ব্যাপার হয়ে গেছে। বাড়ি থেকে ফোন এসেছিল, তাতে জানতে পারলাম যে বাড়ির সবাই চিন্তা করছিলেন এই ফেজটাতে আমাদের কোনো খবরাখবর সেভাবে না পেয়ে, কারণ টিভিতে ইত্যাদিতে দেখাচ্ছে হিমাচল অঞ্চলে প্রচণ্ড রকমভাবে রাস্তা বন্ধ, জ্যাম, ধস নেমেছে, নানান জায়গায় লোকজন আটকে রয়েছে, এরকম সমস্ত খবর নাকি টিভিতে দেখছে। তো আমি সেই কারণেই চাইছি যে মানালি ক্রস করে আরেকটু অন্তত এগিয়ে যাওয়া, কুলুর দিকে, বা পসিবল হলে যদি চণ্ডীগড় বা আম্বালার দিকেও একটু এগিয়ে যাওয়া যায় তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে যে যখন তখন ধস নেমে রাস্তা বন্ধ হওয়ার যে ভয়টা
এবং আটকে যাওয়া, অনর্থক সময় চলে যাওয়া, এইটার সম্ভাবনাটা কম্পারেটিভলি কমে যাবে। কারণ বাপির এখন যা শারীরিক অবস্থা, ওকে আমাকে যত জলদি সম্ভব বাড়িতে নিয়ে যেতেই হবে। সেক্ষেত্রে 2 দিন বা 3 দিন বা একদিন কোথাও বা কয়েক ঘন্টাও যদি আমরা কোথাও আটকে থাকি, সেটা আমার জন্য আরও বেশি উদ্বেগের কারণ হবে। কারণ ওর শরীর কখন আবার ভয়ঙ্কর রকমের খারাপ হবে, এবং মাঝ রাস্তায় খারাপ হলে, যেহেতু এখন আমি একা, আগে যাওয়ার সময় যেমন ছিল বান্টি আর রঞ্জন ছিল, এখন আমি একা, রাস্তাঘাটে কোথাও কোনো একটা সমস্যা হলে আমি কি করব আমি জানি না। সেই কারণে আমি চাইছি যতটা সম্ভব এগিয়ে যাওয়া যায়। এবার দেখি, কোনো কিছুই তো আর আমাদের হাতে নেই। পথে যদি রোড ব্লকেজের মুখোমুখি হতে হয়, জ্যামের মুখোমুখি হতে হয়, রাস্তা কোথাও বন্ধ থাকে, আমাদের কিছু আর করার নেই, সেখানে সেটা মেনে নিতেই হবে। এখন দেখি কতটা কি যাওয়া যায়। কেলংয়ে গিয়ে একটু পেট্রোল নিতে হবে। আমার যদিও এখনও অনেকটাই হাফ ট্যাঙ্কের ওপরে পেট্রোল রয়েছে। তার কারণ হচ্ছে, গতকাল যখন আমরা বেরিয়েছিলাম সানি ভিলেজ দেখতে, তো সেই সময় আমরা ওখান থেকে অঞ্জন, আমি, বান্টি তিনজনেই আমাদের ট্যাঙ্কটা ফুল করে নিয়েছিলাম, যার যতটুকু খালি হয়েছিল। কিন্তু পাপি যেহেতু সেই সময় হোটেলে ছিল, ওর আর রিফিলিং হয়নি, ফলে ওর একদম প্রায় তলানিতে এসে ঠেকেছে। এখন যত জলদি সম্ভব তেলের ব্যবস্থা করতে হবে। যদি কেলংয়ে না পাওয়া যায় তাহলে আবার সেই তান্ডি। কেলংয়ের এই পেট্রোল পাম্প থেকে আমরা দুজনেই আবার আমাদের ট্যাঙ্ক ফুল করে নিলাম। 2022-এ যখন এসেছিলাম, তখন এই পেট্রোল পাম্পটা তৈরি হচ্ছিল, চালু হয়নি। তো এবছর দেখছি চালু হয়ে গেছে। ফলে এখন এই লে মানালি হাইওয়েতে তান্ডি শেষ পেট্রোল পাম্প নয়, তান্ডির পরে আরেকটু এগিয়ে এসে, লের দিকে আরেকটু এগিয়ে এসে এই কেলংয়ে কিন্তু তেল ভরবার সুযোগ রয়েছে। আগামী দিনে হয়তো আরও কয়েকটা হয়ে যাবে, এরও ওপরেও পেট্রোল পাম্প তৈরি হয়ে যাবে, কিন্তু এখন অবধি এটাই শেষ। একটু রোদ ওঠা হয়েছে, কিন্তু জামা কাপড়টা ভেজা, এখনও জামা কাপড় তো শুকোনোর সুযোগ পাইনি। ফলে যখন হাওয়াটা দিচ্ছে তখন বুঝতে পারছি কী পরিমাণ ভিজেছি, একদম ভেতর অবধি সব ভেজা রয়েছে। নদীগুলোতে স্রোতের তীব্রতা এবং জলের পরিমাণ দুই অসম্ভব রকমের বৃদ্ধি পেয়েছে। মানে জাস্ট 2 দিন আগে যে অবস্থায় ছিল তার থেকে বহুগুণ বেশি বেড়ে গেছে। এইটা যেমন ব্রিজ করে দেওয়া আছে, কোনো চাপ নেই, কিন্তু যে সমস্ত নালাগুলোতে ব্রিজ করা নেই, বা হঠাৎ করে রাস্তার ওপর দিয়ে প্রচুর এমনিতেই জল পাস হয়, যেগুলো আসলে নদী নয় বা ঝোড়া নয়, কিন্তু বৃষ্টির সময় রাস্তার ওপর দিয়ে জল পাস হয় পাহাড়ের গা দিয়ে নেমে এসে, সেইগুলো পেরোতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে। মেঘটা এখন বেশ ভালো লাগছে। রোদটা চলে গেছে, কিন্তু মেঘটা দেখেও বেশ ভালো লাগছে। রাজেশ প্রামাণিক, বাঙালি? হ্যাঁ, বাঙালি। আরে কোথা থেকে? আমার বাড়ি হচ্ছে চন্দননগর, ভদ্রেশ্বর। চন্দননগর? ভদ্রেশ্বর আমার হালি শহর, হালিশহর। এই কাঁচরাপাড়া। আচ্ছা আচ্ছা, কাঁচরাপাড়া, ঘাটপাড় হলি। হ্যাঁ, সব এক জায়গায় নাকি? ওর বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, হ্যাঁ। এর আসাম বর্ডার। তো সব একসঙ্গে হলো কি করে? একসঙ্গে হলাম আমরা হচ্ছে ঋষিকেশ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি জার্নিতে বেরিয়েছো? মানে আমি তো ইন্ডিয়া, নেপাল, ভুটান 3টে দেশের ট্যুরে বেরিয়েছি। হ্যাঁ। প্রথমে মানে বাড়ি থেকে বেরিয়ে জলপাইগুড়ি হয়ে প্রথম ভুটান গেছিলাম। ভুটান থেকে অরুণাচল প্রদেশ, তাওয়াং, তেজপুর, দিমাপুর, নাগাল্যান্ড, কোহিমা। তারপর ওখান থেকে মণিপুর, মিজোরাম যেতাম, কিন্তু ওখানে প্রবলেম চলছিল সেরকম ভোটের সময়। হ্যাঁ। সেই সময় যাওয়া হয়নি। দিয়ে আমি আবার গুয়াহাটি চলে আসি। গুয়াহাটি থেকে শিলিগুড়ি হয়ে এবার পানি ট্যাঙ্কি হয়ে নেপাল চলে যাই, নেপাল পশুপতিনাথ। তারপর ওখান থেকে কবে বেরিয়েছে? কবে বেরিয়েছি? হচ্ছে 28 মার্চ। বাবা, 4 মাস। আজকে কোথা থেকে? আজকে বেরিয়েছি তোমার ওই জায়গাটার নাম ছিল শিশু থেকে। আচ্ছা, তারপরে কি রাস্তা আজকে বন্ধ আছে? না, ওদিকে তো রাস্তা এখন কোনো খবর নেই, কিন্তু শিশুর পর শুনছিলাম যে ওখানে কিছু প্রবলেম হয়েছে, এরকম কিছু। মানালির রাস্তা বন্ধ শুনছি। ওদিকে আমি শুনলাম, আমরা যখন বেরোচ্ছি তখন বলছে ওদিকে যে ব্রিজ আছে, হ্যাঁ, ব্রিজটা নাকি একটু হ্যাঁ, পলছাম ব্রিজ। তো আমরা আসার সময় ওটাতে সমস্যা ছিল। আচ্ছা, ব্রিজটার কি প্রবলেম? আজকে কোথায় তাহলে? কেলং? হ্যাঁ, দেখা যাক আপাতত। ঠিক আছে, যাও, ভালো হোক জার্নি।
লাগলো একদম বাড়ির কাছে। পাড়ার লোক বলা যায়। তিনজনের সঙ্গে দেখা হলো, হ্যাঁ ওই ব্রিজের ওপর দিয়ে ওই রাস্তাটা যেতে হবে। তো বেরিয়েছেন তারা সব সাইকেল নিয়ে, 4 মাস হলো বেরিয়েছে। ভালো লাগলো। এইভাবে যদি বেরোনো যেত, দিনক্ষণের হিসেব না রেখে, ছুটির হিসেব না করে, তাহলে বোধহয় আরও অনেকটা বেশি করে উপভোগ করা যেত পুরো রাইডটাকে। বুড়ি ছোঁয়ার মতন ঘটনা হতো না তো সেক্ষেত্রে। যাই হোক, তো ওদের কাছেই আবার শুনলাম যে পালছান ব্রিজ যেটা আছে সেই ব্রিজটার ওখানে কিছু একটা সমস্যা হয়েছে। আমরা ইনফ্যাক্ট যেদিন মানালি হয়ে সিসুতে পৌঁছলাম সেদিন ওই ব্রিজটাতে আমাদের অনেকক্ষণ জ্যামের জন্য আটকে থাকতে হয়েছিল। সেটাতে নতুন করে আরও কিছু সমস্যা হয়েছে ওই আশেপাশের অঞ্চলে, ফলে ওখানে রাস্তার ব্লকেজের খবরটা এরাও একটা কোনো সোর্স থেকে জানতে পেরেছেন, কিন্তু একদম আপডেটেড সিচুয়েশন কি এরা জানেন না। আমরা চলে এসেছি অটল টানেলের কাছে। এখন বাজে বিকেল 4:05। এদিকেও রাস্তাঘাট বেশ কাদাময় হয়ে রয়েছে অনেক জায়গাতে। এই যে এই রাস্তাটা চলে যায় স্পিতির দিকে, এখন খোলাই আছে, কিন্তু এর একটা টাইমিং আছে। বাকি সময়টা সেই টাইমিংয়ের বাইরে বাকি সময় রাস্তাটা বন্ধ থাকে। এটা হচ্ছে নর্থ পোর্টাল। এই দাঁড়াও দাঁড়াও, ছবি তুলবো। আজকে সারাদিনে কোনো ছবি টবি তোলা হয়নি সেরকম, আর আগের বারও কিন্তু এখানে তোলা হয়নি। ঢুকে পড়েছি অটল টানেলে নর্থ পোর্টাল দিয়ে। এই টানেলের ফিচার্স, স্পেশালিটি, কনস্ট্রাকশনের বিশেষত্ব সব কিছু নিয়ে ডিটেলস ভিডিও আছে। আমি 2022-এর যে লাদাখ সিরিজটা করেছিলাম, 2022-এ যখন লাদাখ এসেছিলাম তখনকার একটি এপিসোডের ভিডিওতে, যার লিঙ্কটা এই মুহূর্তে আই বাটনে আসছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। এবার আর এই টানেল নিয়ে অত ডিটেলস ভিডিওতে গেলাম না। ছোট্ট দু একটা কথা শুধু বলি যে এই টানেলটার দৈর্ঘ্য মোটামুটি 9.5 কিলোমিটার মতন, 9.3 কিলোমিটার টু বি প্রিসাইজ। যে মাথাটা দিয়ে আমরা ঢুকেছি অর্থাৎ সিসুর দিকের এন্ড, সেটাকে বলে নর্থ পোর্টাল, আর যেটা দিয়ে আমরা বেরোবো অর্থাৎ মানালি এন্ড, সেটাকে বলা হয় সাউথ পোর্টাল। তাহলে আবার ওদিকে বেরিয়ে গিয়ে কথা হচ্ছে। এখন জাস্ট একটু দেখে নেওয়া যাক টানেলটার ভেতরের অবস্থা। এই টানেলটার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা স্পিড লিমিট তো আছেই। সেকেন্ড হচ্ছে যে মাথা দিয়ে আমি বেরোবো সেটা নর্থ পোর্টাল দিয়ে বেরোই আর সাউথ পোর্টাল দিয়ে বেরোই, টানেলটা শেষ হতে আর কতটা বাকি আছে সেটা বাদিকে দেখায়। যেমন এখন দেখাচ্ছে 5.5 কিলোমিটার, এবং এটা রিডিউসিং, অর্থাৎ আর 5.5 কিলোমিটার বাদে আমি টানেল থেকে বেরিয়ে যেতে পারবো, এবং এটা আরেকটু এগোলে 5 কিলোমিটার, 4.5 কিলোমিটার, এইভাবে আস্তে আস্তে কমতে কমতে যাবে। আর 1 কিলোমিটার আমাদের এক্সিট পয়েন্ট, মানে সাউথ পোর্টাল। এইখানে স্পিড লিমিটটা 40, টানেলের ভেতরে কোথাও 80 ছিল, কোথাও 60 ছিল। এইটা যেহেতু এক্সিট পয়েন্টের কাছাকাছি, এখানে স্পিড লিমিট 40। এক্সিট পয়েন্ট একদম কাছাকাছি চলে এসেছি। সাউথ পোর্টাল আর মাত্র 500 মিটারের মতন, ওই যে দেখাও যাচ্ছে বাপি বেরিয়ে গেল।
চলে এসেছি এক্সিট পয়েন্টে, সাউথ পোর্টাল। যাওয়ার সময় আমরা এই পয়েন্ট দিয়েই ঢুকেছিলাম। এখানে আর দাঁড়াবো না এখন, কারণ অনেকটা যেতে হবে। আরো দাঁড়াবো আর একটু এগিয়ে গিয়ে সামনে একটু দোকানপাট দেখে দাঁড়াতে হবে, একটু খাওয়া দাওয়ার জন্য দাঁড়াতে হবে। এখানে বেশ রোদ ঝলমল ব্যাপার স্যাপার, মেঘও রয়েছে, বরফও রয়েছে, ওই যে গ্লেসিয়ার দেখা যাচ্ছে, আবার রোদও রয়েছে। আজকে সকাল থেকে যেভাবে একবারে বৃষ্টিতে ভিজে ন্যাকড়া হয়েছি, তাতেই শেষ বেলায় বৃষ্টিটা না থাকাটা খুব ভালো লাগছে। আর বৃষ্টি ভালো লাগছে না, তবে বৃষ্টি হয়ে যেটা হয়েছে একদম ঝকঝকে সবুজ লাগছে চারদিকটা। এইখানেও এই অবস্থা একদম। সোলাং ভ্যালি এখান থেকে 6 কিলোমিটার। গুগলে এই মুহূর্তে দেখাচ্ছে, গুগল ম্যাপে, যে মানালি আর কুলুর মাঝখানেও হিমাচলের ফ্লাডের জন্য রাস্তার কিছু সমস্যা আছে, কিন্তু প্রপার ইনফরমেশন এখনো আমরা পাইনি কি অবস্থা। সবই ভাষা ভাষা, যা জানতে পারছি সবই ভাষা ভাষা। ঝর্ণাটা নামছে, কালারটা দেখুন, সবজি গেরুয়া সব মেশানো যেন একদম। কি অবস্থা দেখুন। এই যে শেডটা করা হয়েছে ওপরে, এইটা অ্যাকচুয়ালি রাস্তা যাতে বন্ধ না হয়, ধস নামলে সেটা যেন ওপর দিয়ে বেরিয়ে যায়, সেই জন্যই এটা করা হয়েছে। এটা না থাকলে যা পাথরের পরিমাণ দেখছি, নির্ঘাত এই রাস্তা বন্ধ থাকতো। সোলাং ভ্যালি এখান থেকে আর 2-3 কিলোমিটার মতন। এখন বাজে 5টা, আমরা সোলাং ভ্যালিতে চলে এসেছি। এখন এই 5টার সময় মোমো দিয়ে আমাদের লাঞ্চ হচ্ছে। বেসিক্যালি লাঞ্চটা হয়নি বলে আজকে বাপি আমার কারোরই ওষুধপত্র পড়েনি। মেয়োনিজ দিয়েছে আর সস আছে। হয়ে গেল আমাদের লাঞ্চ। এই প্রেশারের ওষুধপত্র খাওয়ার জন্য খাওয়া দাওয়াটা প্রয়োজন ছিল। আমার খাওয়া জঘন্যতম মোমো এটা, যাই হোক কিছু করার নেই। সামনে এখন পালছান। এই পালছানের ব্রিজটাতে আগের দিন একটু চাপ খেয়েছিলাম, রাস্তা বন্ধ ছিল, জ্যাম ছিল, ভাঙাচোরা ছিল। আজকে দেখি কি অবস্থা। এখন রোদটা উঠেছে, এইটা এখন বেশ ভালো লাগছে। এই ছোলা কাকা এখানে ছিল না আগের দিন? আজকে তো নেই দেখছি। হ্যাঁ, এইখানটায় আমরা আগের দিন লাঞ্চ করেছিলাম সন্ধ্যে 6:30টার সময়, ছোলা দিয়ে। মৌমাছির চাষ হচ্ছে, তাহলে তো নিশ্চয়ই এখানে মধুও বিক্রি হয়। এই যে বোতলে বিক্রি হচ্ছে মধু। কত উঁচু থেকে একটা জলধারা নামছে, ওই যে ওইখান থেকে, ওই মাথা থেকে নামছে। গরুগুলোর কানে একটা করে ট্যাগ লাগানো। এই ব্রিজটা 2022-এ যখন আমরা ফিরেছিলাম কাশ্মীর দিয়ে ঢুকে মানালি হয়ে, তখন একবারে মাখনের মতন অবস্থা ছিল। দেখুন ওই 2022-এর সেই যাত্রার একটু ছোট্ট ক্লিপ। ব্রিজ মানালি 9, কুলু 50, ভুন্টার 61, মান্ডি 120, বিলাসপুর 185, চণ্ডীগড় 320। মানালিটা ক্রস করার পর একটু দেখবো, এগোতে থাকবো, তারপর যেখানে যতটা যাওয়া যায় যাব, যেখানে অসুবিধা হবে থাকার সিদ্ধান্ত নিয়ে নেবো। চলো, এই হচ্ছে এখন অবস্থা। এই জলের কি স্রোত রে ভাই। আচ্ছা আমরা যাবো কোন দিকে, সোজা না ডান দিকে যাব? ওই যে রাস্তা একদম ভেঙে বেরিয়ে গেছে, কি অবস্থা। পাইনের জঙ্গলে ঢাকা পাহাড়, আর তার মাথায় সাদা মেঘের টুকরো।
পেঁজা তুলোর মতন, বহু ব্যবহারে একদম ক্লিশে হয়ে যাওয়া শব্দ, তবু এটা ছাড়া অন্য কোনো শব্দ আমি এখন খুঁজে পাচ্ছি না। পেঁজা তুলোর মতনই বলতে হবে এটাকে। বাবা, নদীর কি অবস্থা! এই যে রাস্তা ভেঙে ভেঙে পড়ে গেছে এই অংশগুলো, ওই জন্য রাস্তাটাকে এরকম ভাবে এই হাফ মতন করে দিয়েছে। এই দেখুন কিভাবে ভেঙেছে। পুলিশও দিয়ে রেখেছে প্রচুর, সব ভিড় করে এখানে দেখতে এসছে, ওই জন্যই পুলিশ দিয়েছে যে আরো যাতে দুর্ঘটনা না ঘটে বড় কিছু। খুব খারাপ, খুব খারাপ বন্যায় হিমাচলের অবস্থা খুব খারাপ। নদীর কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা, তাকালেই ভয় করছে। এগুলো না গত 2-3 দিনের মধ্যে ভেঙেছে সব, কারণ আমরা যখন গেছি এখান দিয়ে ওপরের দিকে তখনও এরকম অবস্থা ছিল না। আচ্ছা, এইটা হচ্ছে মেন মানালি শহরে ঢোকার রাস্তা এবং মেন হাইওয়ে যেটা দিয়ে আমরা এসেছি, কিন্তু এখন হিমাচলের ফ্লাডের জন্য এই রাস্তাটাকে বন্ধ দেখাচ্ছে। আমাদের ভায়া নাগদার এদিকে দেখাচ্ছে। দাঁড়াও বাপি, কোথা থেকে? হ্যাঁ, দুর্গাপুর। আচ্ছা, এখন কোন দিকে যাবেন? আজকে এখানে স্টে করবো, কাল চণ্ডীগড়। আপনারা কি ওই সার্চু হয়ে ফিরলেন আজকে? আজকে এলাম পাং থেকে এলাম, পাং। আচ্ছা, হ্যাঁ, এই রাস্তা তো বন্ধ দেখাচ্ছে এখন, নাগদার হয়ে এটা দেখাচ্ছে বন্ধ দেখাচ্ছে। हाँ? বন্ধ, कल तक खुल जाएगा। आज कौन सा रास्ता खुला है? ये रास्ता खुला है? नगर वाला है, बीच बीच से जाके ना, जैसे यहाँ से आप जाएंगे, ठीक है, हाँ। यहाँ से जाना पड़ेगा। वो पिछले साल की वो रायसन है जगह, रायसन है, यहाँ हाँ, से हाँ। जाएंगे, फिर वो रायसन को क्रॉस करेंगे आप, हाँ। रायसन से टिंडी कटोला, फिर निकलेंगे मंडी, डायरेक्ट सीधे वाला NH वाला बंद है, यहाँ से जाके वहाँ। ये रास्ता सही है, ठीक ठाक है? हाँ, बाइक तो निकल जाएगा बीच बीच में से। और ये रास्ते में क्या दिक्कत है? ये बंद है, वो नीचे भोलेनाथ का जहाँ वो आता मंदिर आता है ना, हाँ। वो टूट गया है वो सारा। तो रायसन कितना टाइम लगेगा यहाँ से बाइक में? घंटा 1.5 घंटा। जा पाएंगे ना बाइक लेके? हाँ, जा पाएंगे। চলো বাপি, সোজা ডান দিকেরটা বন্ধ আছে। হ্যাঁ, এটা কিছুটা গিয়ে বন্ধ আছে, এটা শহরে যাচ্ছে। এই নাগগড় হয়ে চলো, এই গিয়ে আবার মান্ডির কাছে ডান দিকে এই রাস্তাটাকে ধরে নেবে। চলো, তোমাকে দেখাতে হতো ব্যাপারে এই রাস্তাটাই। 1-1.5 ঘন্টা লাগবে রাইসান পৌঁছাতে। এই রাস্তা খুব একটা ভালো নয়, বাইক নিকাল জায়গা এরকম একটা ব্যাপার, তার মানে চাপ আছে। তো দেখো 1-1.5 ঘন্টা আমাদের হাতে সময় দেয়, কালকে যদি আরও খারাপ হয় তাহলে তো আরও সমস্যা। এরা দুর্গাপুর থেকে এসছে এই ছেলে দুটো। এই রাস্তা হচ্ছে নাগদারের রাস্তা, আমরা এই রাস্তায় যাচ্ছি এখন। মেন রাস্তাটা ওইটা, সামনে একটু গিয়েই বন্ধ আছে। এদিকটা হচ্ছে নিউ মানালি। 2008-এ এখানে এসেছিলাম, তখন কিছুই ছিল না বলতে, এদিকটায় কয়েকটা ছোটো ছোটো হোটেল। ব্যাস
অ্যাকচুয়ালি যা বুঝলাম কোন দিকে রাস্তা খোলা আর কোথায় আটকানো আছে তাই মানালির লোকেরাও বলতে পারছে না। তার কারণ পরিস্থিতি প্রতি মুহূর্তে বদল হচ্ছে, ফলে নতুন নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। আপাতত জানা গেছে এই জগৎ সুখ আর নাগগারের রাস্তা খোলা, তাই আমরা এই রাস্তায় এগোচ্ছি। বাবা, পুরো একদম হোটেলের বস্তি হয়ে গেছে এই জায়গাটা। কি সুন্দর ছিল আগে। বাবা, জ্যাম শুরু হয়ে গেছে, চলো যাওয়া যাবে। মেইন রোডটা বন্ধ হওয়াতে যেটা হয়েছে, এই রাস্তা দিয়েই সব কিছু যাতায়াত করছে, ফলে এখানে তো জ্যাম হবেই। হাইওয়ে ট্রাফিক যদি একটা সরু রাস্তায় আসে তাহলে তো সেখানকার অবস্থা জ্যাম জমাট হবেই। অনেকটাই সরু রাস্তা। এটা হচ্ছে জগৎ সুখ, এসে পৌঁছে গেছি আমরা। এটাও হিমাচল প্রদেশের একটা বিখ্যাত টুরিস্ট স্পট, কিন্তু সেইভাবে প্রচার পায় না। অ্যাকচুয়ালি মানালি, কাসোল এইগুলো ওভার দ্য নেট যতটা বেশি পপুলার ততটা নয়। এখানে এখনো ট্র্যাডিশনাল ঘরবাড়ি কিছু দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর জায়গা। কিন্তু জ্যামে এমনভাবে ফেসেছি আর শারীরিক কন্ডিশন এমন যে এখন আর প্রাকৃতিক সৌন্দর্যের দিকে নজর দেওয়ার কথা মাথাতেই আসছে না। এখন হচ্ছে কত তাড়াতাড়ি একটা ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছে একটু স্নান করব, ভেজা জামা কাপড়গুলো ছাড়বো, ফ্রেশ পোশাক পরবো। জ্যাম একটু কমেছে, কিন্তু সেই ফ্রি ফ্লোয়িং ব্যাপারটা এখনো আসেনি। এদিকে সূর্যাস্তের প্রায় সময় হয়ে গেছে, শেষ বিকেলটা খুব সুন্দর লাগছে, কিন্তু ভালো লাগছে কিন্তু দেখতে। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে একটা, এই যে মানসিক দোলাচল যদি না থাকতো তাহলে এই পরিস্থিতিটা, এই আলোটা অনেক বেশি উপভোগ করা যেত। এখন খালি মনে হচ্ছে যে ফ্লাডের সিচুয়েশন আরও খারাপ হওয়ার আগে যদি আমরা সমতলে বা সোকল্ড নিরাপদ জায়গায় পৌঁছে যেতে পারি। ওইটা মাথায় ঘুরছে বলেই আশপাশের সৌন্দর্যটা না অতটা নিতে পারছি না, ওখানে উপভোগ করতে পারছি না, বুঝতে পারছি না। এই টেনশনটা না থাকলে দারুণ লাগতো। আবার জ্যামে আটকালাম রে। একদিকে এরকম জ্যাম আর একদিকে এত সুন্দর মেঘ, পাহাড়, কোন দিকে মন দেব? আপেল বাগানও আছে কিন্তু। এই যে ট্র্যাডিশনাল হিমাচলি বাড়ি আমি বলছিলাম, এই চত্বরে দেখা যায়। এইবার একটু দৃশ্য দেখি। সামনের জ্যামটা কমেছে, এবার দেখি। সাজলা ওয়াটারফলের কাছে আমরা প্রায় চলে এসেছি। এখান থেকে ওই পেছন দিকে একটা সিঁড়ি ছিল। আহা 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 হা হা হা, ওফ, পাগল পাগল, অদ্ভুত সুন্দর পাইন ফরেস্ট। আহা আহা, এই জন্যই তো আশা পাহাড়ে। দারুণ দারুণ। মেন রোডটা, হাইওয়েটা যদি বন্ধ না থাকতো এটা হয়তো দেখাই হতো না। অসম্ভব সুন্দর, দারুণ, কি লাগছে ভাই। এটাকে পেরোতে হবে। এই জায়গাটার নাম খুব সম্ভবত ধানসু। একটা বোট গেল, ঠিকঠাক পড়তে পারলাম না। এই জায়গাটা আমার জন্য নতুন, আমি আসিনি আগে কখনো এখানে। ব্যাপক জায়গা, ব্যাপক।
চলে এসছি নাগগারে, বেশ ভিড় আছে। এখানে একটা কাসল বা দুর্গ আছে, প্রাচীন রাজপ্রাসাদ, যেটা বর্তমানে হোটেলে কনভার্ট করা হয়েছে। এখানে থাকা যায় এবং সেই এক্সপিরিয়েন্সটা খুব ভালো। এই যে আপেল সব ভর্তি হয়ে রয়েছে, একদম ডানে বায়ে সব গাছ ভর্তি আপেল। আগের বার যখন এসেছিলাম মানে 2022-এ, তখন সিজন মোটামুটি শেষ, মানে গাছে আর খুব একটা আপেল ছিল না, সব আপেলই বাজারজাত হয়ে গেছে। এইবার কিন্তু একদম গাছ ভর্তি আপেল দেখতে পাচ্ছি। এই দেখো আপেল, দেখো দেখো। এই বোধহয় আমরা আবার নতুন করে হাইওয়েতে উঠলাম। হ্যাঁ, বাদিকে বাদিকে। এই হচ্ছে কুলুর কাছাকাছি এসে আমরা আবার নতুন করে এনএইচে উঠলাম। কুলু এখান থেকে 8-10 কিলোমিটার মতন এই বাদিকে। কুলু আর মানালির মাঝখানে প্রবলেমটা হয়েছিল, যে কারণে এনএইচটা মানালি থেকে বন্ধ ছিল। বাপি দাঁড়িয়ে না, চলে এসো, সামনে গিয়ে দাঁড়াবো, ফাঁকা জায়গা দেখে একটা দাঁড়াবো, ফোন টোন করতে হবে বাড়িতে। এসছো? এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা চলে এসেছি কুলুতে। কুলু শহরের থেকে 4-5 কিলোমিটার উপরে রয়েছি। অ্যাকচুয়ালি মালানা গ্রামে একটা বাঁধ ভেঙে গেছে বৃষ্টির জন্য, আর ওপর দিকেও একটু সমস্যা হয়েছে। সব মিলিয়ে রাস্তা বন্ধ ছিল। যাই হোক, আমরা আজকে যেভাবে এসছি সে কোনোভাবে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা যায় না, বা ডেসক্রাইবও করা যায় না, বর্ণনাও করা যায় না মুখে। চলে এসছি, এটা একমাত্র অনুভবই করা যায়। ওয়ান অফ দ্য টাফেস্ট ডে অফ মাই রাইডিং লাইফ। এখন আমরা একটা ঘর নিয়েছি। এই হচ্ছে সেই ঘর। ঘরে ঢুকেই একটা কাবার্ড মালপত্র রাখার জন্য, তার মধ্যে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই হচ্ছে একটা টেবিল মতন, ড্রেসিং টেবিল। এখানে দুটো চেয়ার, একটা টেবিল, এই বিছানা, উডেন ফিনিশ রয়েছে। এইদিকে পুরো কাঁচের জানালা পুরোটা। এখানে একটা ব্যালকনি আছে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য। এই আমাদের বাইকগুলো আনলোডিং হচ্ছে। আর এই রাস্তাটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এই ডান দিকটা হচ্ছে মানালির দিক, আর বাঁ দিকটা হচ্ছে কুলুর দিক। এই রুমটা পড়েছে আমাদের 800 টাকা। বাপির কাছে শুনবো একটু ওর আজকের অভিজ্ঞতা। কামিন। थैंक यू भैया, अपना नाम बता दो। शिव कुमार शर्मा। अच्छा, नंबर बोल दो। होटल सीविन स्टे मनाली, NH03 मनाली। मेरा नंबर है 6230759026। কুলু শহরের জ্যাম থেকে এটা একটু আলাদা, এবং রিজনেবল প্রাইসে যদি ঘর পেতে হয় এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এই হচ্ছে ওয়াশরুম। গিজার নেই, কিন্তু রানিং ওয়াটার, হট ওয়াটার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক। আমরা যে টাইম হিসাব করেছিলাম তার থেকে অনেক আগেই আমরা সিঙ্কুলা টপে উঠে গেছি, কিন্তু মারাত্মক রাস্তা। এত টপ পেরিয়েছি আমরা, কিন্তু সিঙ্কুলার মতো টপ দ্বিতীয়টা নেই। এমনকি যাওয়ার সময় এরকম মনে হয়, যাওয়ার সময় মনে তো হয়নি। আসার সময় বৃষ্টি পড়ছে, তার উপর জনমানবহীন শূন্য। আমি আর সুমিত বাদে 2-1টা ছিটেপোটা গাড়ি, আর তার উপর ওয়াটার ক্রসিং, 1 হাঁটু জল, বলতে গেলে 1 কোমরই জল। ওই পেরাতে হয়েছে আজ গাড়ি নিয়ে, খুব কষ্ট হয়েছে। এখনও পর্যন্ত পা ভেজা। ঠিক আছে, আর পাচ্ছি না আজকে। সিঙ্গুলা থেকে পেরিয়ে দারচা থেকে মানালি, মানালি থেকে পেরিয়ে কুলু, এটা কুলুই বোধহয়, কুলুতে চলে এসেছি। আর পাচ্ছি না। ঠিক আছে, তার মধ্যে মানালিতে কোথায় একটা 10 নেমেছে বলে রাস্তা বন্ধ। সে ঘুরি আমাদের নিয়ে আসলো প্রায় 27 কিলোমিটার এক্সট্রা। চলো, পরে কথা হবে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা বন্যায় ফেসেছি আজকে, কিন্তু তা সত্ত্বেও বলি জলের অভাব তো কিন্তু সাংঘাতিকভাবে আসছে। অলরেডি এসে গেছে অনেক জায়গাতেই। এবারই কলকাতায় গরমে অনেকে পানীয় জল পাননি। তাহলে আমাদের জল বাঁচানোর একটু চেষ্টা করতে হবে, অন্তত যাতে জল নেই এই দিনটা আসতে একটু দেরি হয়। এই বাড়িতে জল বাঁচানোর অনেকগুলো উপায় আছে, তার মধ্যে 5টা এই মুহূর্তে এখন স্ক্রিনে আসছে।
আমরা যদি প্রত্যেকে এই 5টা অভ্যাসকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নিই, তাহলে আমরা কিছুটা হলেও জল বাঁচানোর কাজে লড়াই করতে পারবো। আসুন না একটু চেষ্টা করে দেখি। 1 বছর বাদে না হয় আবার একটা রিঅ্যাসেসমেন্ট হবে আমরা কতটুকু এই কাজে সফল হলাম। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আমাকেও নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে একদম বিধ্বস্ত, আমি হয়তো স্নান করতে হবে। কাল দেখা হচ্ছে এই জায়গার সম্পর্কে, কালকে